বিহারে এসআইআর ইতিমধ্যেই হয়ে গেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট। ইলেকশন কমিশন বিহারে এই কাজটি করেছে এবং যেটা আমরা দেখেছি সেই কাজ করার পর প্রায় 50 লক্ষ থেকেও বেশি লোকের নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। তার সপক্ষে নানান ধরনের যুক্তি ইলেকশন কমিশন দিয়েছে। 2026-এ পশ্চিমবঙ্গে নির্বাচন, সুতরাং নির্বাচন আসন্ন, আর তার দিকে চোখ রেখে নির্বাচন কমিশন এবার পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশে প্রত্যেকটা জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট করতে চলেছে। অনেকের বক্তব্য এসআইআর-এর নামে ভারত সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ইনডাইরেক্টলি এনআরসি করতে চলেছে। এর সত্যতা কতটুকু আমরা জানি না। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো বাঙালি খেদাও মানে বঙ্গাল খেদা শুরু হয়ে গেছে। নট অনলি দ্যাট, পশ্চিমবঙ্গের বুকেও বঙ্গাল খেদা শুরু হয়েছে। এনআরসির আতঙ্কে খাস কলকাতায় রাজধানীতে একজন আত্মহননের পথ বেছে নিয়েছেন। আত্মহনন কোনো সমাধান নয়। অন্যদিকে বিজেপি প্রায় শুনতে পাচ্ছি, আমি জানি না সত্যাসত্য কতটুকু, 50টার উপরে নাকি হঠাৎ করে সিএএ ক্যাম্প করে দিয়েছে। মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছে 2019-এ, তার ভিত্তিতে নাকি সবাইকে নাগরিকত্ব দিয়ে দিবে যারা ওই পার থেকে এই পারে এসছে। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি, আর আপনারা দেখছেন 19-এ টেলিভিশন। আমার সাথে আছেন মানিকদা। মানিকদা, আজকে আপনাকে আবার পুনরায় 19-এ টিভির আমাদের আজকের এই পডকাস্টে স্বাগত। আমি আপনার কাছ থেকে প্রথমে যে প্রশ্নটি নিতে চাই সেটি হচ্ছে, এই যে এতগুলো সিএ ক্যাম্প করেছে সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু তার আগে আপনার একটা ছোট্ট প্রতিক্রিয়া চাই। ভারত জুড়ে বঙ্গাল খেদা শুরু হয়েছে। বঙ্গাল খেদা হচ্ছে একটা অসমীয়া শব্দ। আপনার কি মনে হয় যে ভারত জুড়ে সত্যি সত্যি বঙ্গাল খেদা এখন শুরু হয়েছে, বিশেষ করে বিজেপির রাজ্যগুলোতে? কি বলবেন? হ্যাঁ, আসলে বাঙালিদের প্রতি যে এদের বিদ্বেষ, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে পশ্চিমবঙ্গের শুধু বাঙালি মানুষদের প্রতি নয়, বাঙালি মানুষদেরকে বন্ডেড লেবার বানিয়ে এই পশ্চিমবঙ্গটা হতে চলেছে পৃথিবীর সবচেয়ে সেরা বন্ডেড লেবারের হাব। আচ্ছা, যা বোঝা যাচ্ছে। এবং এই গুজরাটি মারোয়ারিরা বা কর্পোরেট পুঁজি এরা সব জমি দখল করে নেবে। তার কারণ এসআইআর-এ যা পরে আলোচনা হবে, বোঝা যাচ্ছে, আমি কিছু ব্যাখ্যা দেবো, আপনি দেবেন, তাতে বোঝা যাচ্ছে যে 5 কোটি প্লাস কাছাকাছি মানুষের সব হারাবে। আচ্ছা, মানে নাগরিকত্ব হারানো, মানে সমস্ত ভারতে না, শুধু পশ্চিমবঙ্গে? শুধু পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে বলছেন কি আপনি? শুধু পশ্চিমবঙ্গে 5 কোটি চলে গেলে থাকবে কি? তো আমি হিসাবটা দেবো। ওরা তো চাইছে কেউ যাতে না থাকে, সবটাই নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, ফলে এটা ওরা পারবে না। কিন্তু ওদের ভাবনাটা যেটা 1925 সাল থেকে ওদের স্বপ্নের মধ্যে ছিল, কাগজের মধ্যে লেখার মধ্যে ছিল, এখন যখন প্র্যাকটিক্যাল করতে এসেছে, ওরা কত ধানে কত চাল বুঝতে পারবে। কিন্তু ওরা চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু আমাদের সংঘবদ্ধ হতে হবে। কিন্তু মূল টার্গেট ওদের 18টা রাজ্যে যে বাঙালি আছে, মানে টার্গেট হচ্ছে আলটিমেটলি বাঙালি, সেটাই বলতে। হ্যাঁ, বাঙালি। আমরা যেভাবে সিএ নিয়ে আমরা প্রচার করেছিলাম, আসল আইনটা কি, সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, এটা আসলে অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ শরণার্থী চিহ্নিত করার একটা পদ্ধতি। আবার বলুন। অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ শরণার্থী, তার চিহ্নিতকরণ, নাগরিকত্ব দেওয়ার কোনো গল্প আইনের মধ্যে কি করে বলছেন? এখানে সিএ যদি আপনি পড়ে দেখেন, সেখানে তো বলছে ভারত, বাংলাদেশ, মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন আসছে, ফার্সিয়ারা আসছে, তাদেরকে নাগরিকত্ব দেবে। দেখুন, ওখানে কোনো জায়গায় নাগরিকত্ব দেওয়ার শব্দটা লেখা নেই। তো কি দেওয়া আছে? লেখা আছে যারা এই 3টে দেশের 6টা ধর্মের মানুষ, যারা 2014 31শে ডিসেম্বরের আগে এসেছেন এবং পাসপোর্ট অ্যাক্ট, ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, তারা ইললিগাল নয়। এখানে নাগরিকত্ব, সেটা নাগরিকত্ব আইনে কোথায় লেখা আছে বা রুলে কোথায় লেখা আছে? কোনটা? যে ছাড় পেয়েছে পাসপোর্ট অ্যাক্টে বা যাদের কাছে লং টার্ম ভিসা আছে তারাই পাবে। এই দেখুন, এটা একটা মিথ্যা প্রচার নয়? এই যে দেখুন, যেটা এই যে বলছে যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে, এটা পাসপোর্ট অ্যাক্ট, পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনি দেখে নিন। আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে বলছে পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান, নেমলি হিন্দু, শিখস, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস আর খ্রিস্টানস। এবার ইম্পর্টেন্ট জায়গাটা চলে এলো, হু আর কম্পিল টু সিক শেল্টার
ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন। এখানে বাধ্য হয়েছে, যারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য যারা বাধ্য হয়ে এখানে আশ্রয় চাইতে যারা বাধ্য হয়েছে, এখানে এরা প্রচার করছে আশ্রয় নিয়েছে। আশ্রয় চেয়েছে আর আশ্রয় নিয়েছে দুটো আকাশ এবং পাতাল। যারা আশ্রয় চেয়েছে কম্পিল টু সিক শেল্টার, সিক মানে চাওয়া, কম্পিল টু সিক শেল্টার, তাদের জন্য ভারত সরকার কিছু সুযোগ দিয়েছে, যেমন উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্ট, উইথ ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ এনি সার্চ ডকুমেন্ট হ্যাজ এক্সপায়ার। ফলে এরা যে প্রচারটা করছে এইটা হলো মূল। এখন এরা প্রচার করছে যারা আশ্রয় নিয়েছে, তাহলে যারা আশ্রয় নিয়েছে তাদের সবাইকে এই ছাড়। এই যে প্রচার, এই প্রচারের ফলে বহু মানুষকে ওরা বোঝাচ্ছে যে তোমরা বাংলাদেশ থেকে 2014 সালের আগে এসে আশ্রয় নিয়েছো, তোমাদের জন্য এই আইনটা। কিন্তু মজাটা দেখুন এখানে, যেটা আমি বিজেপির নেতাদেরকে বিশেষ করে সুবোধ বিশ্বাস বিজেপি সরাসরি না করলেও সুবোধ হচ্ছে RSS এর একদম ভিতরে, যার কথায় 18টা স্টেটের বহু মানুষ শোনে বাস্তু, অসীম সরকার এদেরকে বলেছে বারবার এবং ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি। এইখানে যে আশ্রয় চেয়েছে, যেটা আমরা এখন পড়লাম, মুখে বললে তো হবে না আশ্রয় চেয়েছে, এটাও আইনি ব্যাপারে একটা ডকুমেন্ট দরকার। এই দেখুন সেই ডকুমেন্ট, এই ডকুমেন্টটা হয়তো অনেকেই কেউ দেখেনি। অসীম সরকারকে আমি পাঠিয়েছি, সুবোধ বিশ্বাসকে পাঠিয়েছি। এখানে লেখা আছে 2031 ডিসেম্বরের আগে যারা ছাড় পেয়েছে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট, তাহলে যারা আশ্রয় চেয়েছে মানে আবেদন করেছে তারা ছাড় পেয়েছে, তাই তো? তো ওটা কোথায় লেখা আছে যে যারা আবেদন করেছে তারা ছাড় পেয়েছে? এই তো ছাড়, আমি যারা আবেদন করেনি তারা ছাড় পায়নি, সেটা আগে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর। আপনি যদি 18ই ডিসেম্বর 2023 এই দিনে এই পেপারটাকে ক্লিক করেন, LTV লেখা থাকবে, লং টার্ম ভিসা। আপনি নিজেই দেখে নিন, এই আইনটার এটা একই কথা বলছে যে কারা কারা আশ্রয় চাও। তাহলে আশ্রয় চাওয়ার জন্য এখানে একটা ফর্ম আছে, এই ফর্মে বলছে যারা আশ্রয় চাইছে তাদের এই ডকুমেন্ট দিতে হবে, তারপরে লাস্টে একটা এফিডেভিট দিতে হচ্ছে যে হ্যাঁ আমি আশ্রয় চাইছি এই ব্যাপারে। তলায় লেখা আছে যদি কেউ ব্যবসা বাণিজ্যর কারণে ভারতবর্ষে আসে তাহলে এই সুযোগটা পাবে না, রিলিজিয়াস পারসিকিউশন। হ্যাঁ, এই লাইনটা economics immigration, এটা দেখে দাও। Economic immigrants, that is foreigners who have arrived in India in search of economic opportunities without any fear of persecution will not be eligible for LTV. তার মানে হচ্ছে যারা লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করবে তারা যদি রিলিজিয়াস পারসিকিউশনের জন্য না এসে ব্যবসা বাণিজ্য, ইকোনমিক, চাকরি বাকরি এই সমস্ত জিনিসের জন্য এসে থাকে, তাহলে ইন দ্যাট কেস তারা LTV পাবে না। হ্যাঁ, এবার LTVটা ওরা লোকে বুঝতে পারবে না, কিন্তু ওই আইনটার প্রেক্ষিতে যে এইটা তৈরি হয়েছে এটা একবার পড়ে দিন তাহলেই হবে। Grant of LTV to person belonging to minority communities in Afghanistan, Bangladesh and Pakistan who have entered into India on or before 31st December 2014 either without any valid documents including passport, other travel document or other valid documents but the validity of any of such documents has expired. মানে আমরা যদি এক দেশ থেকে অন্য দেশে যাই তার পাসপোর্ট, ভিসা এই সমস্ত কিছু লাগবে, ওগুলো ছাড়া ওইগুলো সহ যদি আমরা কেউ এসে থাকি, মানে যারা উদ্বাস্তু নিজেদের বলছে বা শরণার্থী বলছে এসে থাকে এবং আসার পরে এগুলো সব এক্সপায়ার করে গেছে তারপরেও আছে, তাহলে তাদের জন্য এই আইনটা কার্যকরী থাকবে এবং যারা এগুলো না নিয়েও এসছে তাদের জন্য কার্যকরী। আমার কাছে এখানে সাবজেক্টটা হচ্ছে এইখানে যা বলছে আর ওই যে এই আইনে বলছে যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে, তাহলে পাসপোর্ট অ্যাক্ট কাদের ছাড় দিয়েছে এটা বললো, এইবার এইটাই দেখুন একই বললো এই কন্ডিশনে ছাড়টা দেওয়া হবে। তার মানে এইটার সঙ্গে এটা একটা প্যাকেজ, অর্থাৎ যারা এইটা অনলাইনে ফিল আপ করে ছাড় চেয়েছিল তারা ছাড় চেয়েছে, অথচ বিজেপি প্রচার করে দিচ্ছে যে ছাড় নিয়েছে। কি বলেছে জানো, আমরা বলছি ছাড় চেয়েছে আর ওরা কি বলছে যারা আশ্রয় চেয়েছে ওরা বলছে আশ্রয় নিয়েছে, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন তোমার কাছে একদম
চুলচেরা বিশ্লেষণে যদি যাই, একদম পরিষ্কার ভাষায় বাংলায় আমি জিজ্ঞেস করছি, নাগরিকত্ব সংশোধনী বিল 2019 এবং তার যে রুল, সেখানে কি এটা বলা আছে যে যারা এলটিভিতে ছাড় পেয়েছে তারাই অ্যাপ্লাই করবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না? ওখানে একটা বলা আছে সিএ পোর্টাল যেটা, সেটা প্রথম পাতাতে দেখবেন প্রথমের দিকেই আছে হু আর অ্যাপ্লিকেবল, কারা আবেদন করতে পারবে। ওইখানে লেখা আছে যারা 2014 31 ডিসেম্বরের আগে এসছেন তারা পারবে, 6টা ধর্মের মধ্যে একটা, এবং যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, মানে এইটা মানে দুটোর মধ্যে যে কোনো একটা, হ্যাঁ, পাসপোর্ট অ্যাক্ট অথবা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে এবং 2014 আগে এসছে, ছাড় পাবে। হ্যাঁ, 2014 আগে এসেছে এবং এটা ছাড় পেতে হবে। না, মানে যারা 2014 আগে এসছে তারা অ্যাপ্লাই করতে পারবে যদি এলটিভি থাকে, সেটা বলতে চাইছে। একদম, তারা এলটিভিটা মানেটাই হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় দিয়েছে। এলটিভি তো বহু আগে থেকে ছিল, এলটিভি তো নর্মাল নিয়ম, কিন্তু এলটিভির মধ্যে এই আইনটা ঢুকিয়ে দিয়ে স্পেশাল একটা অফার দিল। ফলে এই যে সিএ পোর্টালে দেখবেন 37-38 নম্বর একটা পাতাতে একটা ডিক্লারেশন দিতে হয়, সেখানে লেখা আছে টিক দিতে হয়, সেখানে লেখা আছে আমি অমুক তারিখে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছি, তাহলে ওটা সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমি ছাড় পেয়েছি, টিক দিতে হচ্ছে, সই করতে হচ্ছে। অথচ তাহলে কি করতে হবে, ওখানে ডকুমেন্ট হিসাবে ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের এইটার ভিত্তিতে যে সার্টিফিকেটটা পাচ্ছে সেটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তার মানে আমি ছাড় পেয়েছি, তার প্রমাণ দিলাম। তার মানে তুমি বলতে চাইছো যে এটা ছাড়া কোনো গতি নেই, এটা তো মূল, এটা ছাড়া তো কোনো গল্পই নেই। এটা কারোর কাছে না থাকে সেই ক্ষেত্রে কি সে নাগরিকত্বর আবেদন করতে পারে? যদি আবেদন করে তাহলে কি সে নাগরিকত্ব পেতে পারে? না, কোনোদিন পেতে পারে না। সে কি হচ্ছে, সে নিজেকে পৃথিবীতে কোনো জায়গায় অনুপ্রবেশকারী বা ইললিগালরা আবেদন করতে পারে না। বিতান অধিকারীর ওয়াইফকে যে নাগরিকত্ব তড়িঘড়ি দিয়ে দিল ভারতীয় জনতা পার্টি, যেটা নিয়ে এরা এখন প্রপাগান্ডা করছে, তাহলে কি তার ওয়াইফ সে কি এলটিভি নিয়েছিল? দেখুন, আমরা বিতান অধিকারীর ওয়াইফ এবং এখন যারা নাগরিকত্ব পাচ্ছে, সার্টিফিকেট তো 100-200 পেয়েছে, হাজারের মধ্যে, আমরা কি কেউ তাদের বিরুদ্ধে একটা মামলা করেছি? এই ভারতবর্ষে অনেক উদাহরণ আছে, মানে ঝাঁক মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, পরে বাতিল হয়েছে, এরকম তো অনেক ঘটনা আছে। সুতরাং কেউ যদি একটা রিট ফাইল করে যে এরা ধর্মীয় নির্যাতিত নয়, এরা কন্ডিশন মানেনি এলটিভি, বা এরা লং টার্ম, এরা পাসপোর্ট ভিসাতে এতে ছাড় পায়নি, ফলে তখন এটার উত্তরটা দেওয়া যাবে, এরা বাতিল হয়ে যাবে। মানে তোমার কথা যদি আমি ধরি, সেটা হচ্ছে মানে এদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। আজকে যদি কেউ পেয়েও যায়, আগামী দিনে সেটা আবার রিভার্স হতে পারে। হ্যাঁ, ওরাই করে দেবে, ওরাই আটকে দেবে। তার কারণ যারা মানে মানুষের মানসিকতাটা কোন জায়গায়, রাগ করলে হবে না। আমরা উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন কাজ করছি, এখন মনে হচ্ছে পেটাও সালাদের। কেন মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে 19-এর টেলিভিশন এবং আমরা এই পেটাপেটিতে আমরা বিশ্বাস করি না। আমি এবং অভিমান করে বলছি, অভিমান করলে চলবে না। বেশ, অভিমান করছি না, ওরা আমাদেরই লোক, ওই পার থেকে এই পারে এসেছে, সেই জন্যই তো আমরা লড়াইটা করছি। ওদের যাতে সুরক্ষা, এখানে দেখুন, সুরক্ষা, নাগরিকত্বের সুরক্ষা এবং ওদের যদি ভবিষ্যৎ এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা যাতে ভারতবর্ষের বুকে থাকে, এই জন্যই আমরা সবাই কাজ করছিলাম এবং আমরা ওখানেই থাকবো, এর বাইরে যাবো। একটা জিনিস আপনি বলুন আমাকে, আমি এটা তো অভিমান করে বলছি, আপনি ওর জন্য লড়াই করছেন, আমরা ওদের জন্য লড়াই করছি, কিন্তু যে লোকটা সিটিজেনশিপের জন্য ওখানে এটা আবেদন করছে সিএতে, সেই সার্টিফিকেট যারা পাচ্ছে তাতে কি লেখা থাকছে? তাতে লেখা থাকছে এই যে তাপসীবালা দেবী, এই তাপসীবালা দেবীর বাড়ি ঠাকুরনগর। তিনি কি মানে অরিজিনাল নাম না, তিনি কাল্পনিক নাম দিয়ে বোঝানোর জন্য। হ্যাঁ, তিনি, এটা একটা কেস স্টাডি আছে তোমার কাছে এবং এটা রিয়েল কেস। হ্যাঁ, তিনি 2012 মানে 1985 সালে এসেছেন, সেটা টিভিতে বলছেন। তারপরে তিনি ধর্মীয় নির্যাতিত ভাবে আসেননি, উনি লুকিচুরি এসছেন। আচ্ছা, তিনি আবেদন করেছেন, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটটায় লেখা হচ্ছে তার স্বামী অমুক, ধরুন রতন বাবু, রতন বিশ্বাস, উনি বাংলাদেশি, লিখে দিচ্ছেন, একদম সার্টিফিকেটে লিখে দিচ্ছে ওনার স্বামীর নামে রতন বিশ্বাস বাংলাদেশি, ওনার বাবা পরেশ বিশ্বাস বাংলাদেশি, ওনার মা মৌমিতা বিশ্বাস বাংলাদেশি। তাহলে একটা মানুষ, এটা তো নর্মাল কোর্স, এটা তো লিখতেই হবে না, কেউ অ্যাপ্লাই করবে, কারণ সে তো বাংলাদেশি। তাহলে তার মানেটা দাঁড়ালো যে আমি আমার নিজের নাগরিকত্ব পাওয়ার জন্য
আমি যেটা করলাম, আমি নিজে নাগরিকত্ব পেলাম, কিন্তু আমার স্বামী বা আমার স্ত্রীকেও না সরকার বাংলাদেশি বলে দিল, মানে আমার যত বাচ্চা কাচ্চা সবাই ইল্লিগাল হয়ে গেল। আমার মা, তার বাচ্চাকে কি লিখছে যে বাংলাদেশি, স্ত্রীকে লিখছে, মাকে লিখছে, বাবাকে লিখছে, সব তো লিখবেই। হ্যাঁ, তার মানে তো সবাই পুরো ফ্যামিলিটাই তো বাংলাদেশি হয়ে গেল। অ্যাপ্লাই করেছে কারণ সে বাংলাদেশি, সেই জন্যই তো অ্যাপ্লাই করেছে। তাহলে দাঁড়ালো যে আপনাদের আসামের ক্ষেত্রে যে ফ্যামিলি ট্রি কথাগুলো শোনা যেত, হ্যাঁ, বংশবৃক্ষ, তাহলে একজনকে একটা সার্টিফিকেট দিল, সে নিল, এনজয় করলো, কিন্তু তার পরিবারের লতায় পাতায় প্রায় 40 থেকে 50 জন ইল্লিগাল হয়ে গেল। তার কারণ হচ্ছে এখানে বাংলাদেশি মানে ইল্লিগাল মাইগ্রেন্ট হিসাবে। একজন যখন অ্যাপ্লাই করছে সে তো ডিক্লারেশন দিতেই হবে, সেই জন্যই তো সে অ্যাপ্লাই করছে, সে ইল্লিগাল মাইগ্রেন্টস, সে এসছে অবৈধভাবে, এই জন্যই তো সে অ্যাপ্লাই করছে, এবং অ্যাপ্লাই যখন করবে তাকে ডিক্লারেশন দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরুন 100 জন ডিক্লারেশন দিল, 100 জন অ্যাপ্লাই করলো, 100 জনের 100 জন কি নাগরিকত্ব পাবে? প্রশ্ন হচ্ছে দেখুন, আমি এটাকে উল্টো ধরে নিলাম যে 100 জনের মধ্যে মাত্র 2 জন রিজেক্ট হলো বা 98 জন পেয়ে গেল, ঠিক আছে, 100 জনের মধ্যে 98 জন পেয়ে গেল, তাদেরও কি পাওয়ার পরেও ভবিষ্যৎ সুরক্ষিত? রিজেকশনটা 100 জনের মধ্যে 50 জন না, রিজেকশনটা 100 জনের মধ্যে 98 জন। আচ্ছা, তো ধরে নিলাম, আমি তোমার কথা কি ধরে নিলাম যে 98 জন রিজেক্ট হলো, তো 98 জন যদি রিজেক্ট হয় তাহলে তারা ঘোষিত বিদেশি? হ্যাঁ, ঘোষিত বিদেশি। তাহলে তাদের কি হবে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। তার আগে আর একটা উত্তরটা আমি কি দিয়ে দেবো না এটা দেবো? ওই যে মেয়েটির কথাটা বললে, মেয়েটির কথাটা শেষ। মেয়েটার কথাটা হচ্ছে ওর বিরুদ্ধে কেউ মামলা করেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের সংবিধানে 1955 নাগরিকত্ব আইনে, নট সংবিধানে, ওখানে একটা ধারা আছে স্পেশাল করে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়ার, যদি কোনো বিশেষ মানুষ হয়, কেউ লেখক, শিল্পী, সাহিত্যিক ইত্যাদি, যেরকম আদনান সামিকে দিই, হ্যাঁ ওই রকম ভাবে, তবে অবশ্যই তাকে বৈধ পথে আসতে হবে। এই মেয়েটি পাসপোর্ট ভিসা নিয়ে এসছে, সেটা একটা প্রমাণিত ছিল, ফিরে যায়নি। আচ্ছা, এবং সেটা নিয়ে মামলা মোকদ্দমা চলছিল। এটা আর একটা কি প্রশ্ন ছিল এখনই, এদের কি হবে? এদের কি? দেখুন, যাদের রিজেক্ট হয়ে যাবে, যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের কি হবে? তারা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, তারা তো অলরেডি ডিক্লেয়ার করেছে আমরা। হ্যাঁ, আসামে খুব ভালো, আপনিও জানেন, 2024-এ 13ই ডিসেম্বরের একটা রায় আছে, নাকি 2023-এর একটা রায় আছে। সেই রায় বলছে যে যখনই সে বৈধ বিদেশি ঘোষিত হলো, বৈধ বিদেশিদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেবে, যেমন রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, রাইট টু শেল্টার, আচ্ছা, রাইট টু ওয়ার্ক। কিন্তু যেহেতু তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হয়ে যাবে, তাহলে তাদের রাইট টু ওয়ার্ক এর মধ্যে সরকারের কাগজ পাচ্ছে না, সরকারি কোনো কাজ পাবে না, রাইট টু ওয়ার্ক মানে সরকারি কাজ পাবে না, রাইট টু শেল্টার মানে জমি জায়গা বাড়িঘর কিনতে বেচতে পারবে না। তাহলে এই মানুষরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, নাগরিকও নয়, সে থাকতে পাবে। যেটা আপনার মনে আছে 1999 সালে 13 মাসের বিজেপি সরকার, তখন এলকে আদবানি ওদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তখন তিনি বলেছিলেন আমাদের সরকার অনুপ্রবেশকারীদের লাল কার্ড দেবে আর নাগরিকদের সবুজ কার্ড দেবে। ফলে লাল কার্ড মানে সে থাকতে পাবে, কিন্তু সে ওয়ার্ক পারমিট পাবে, ভারতের প্রতি তার কোনো অধিকার থাকবে না। আর যারা আবেদন করবে না, প্রশ্নটা এখানে, তাহলে আবেদন করছে না তো বেশিরভাগ জনা, তাহলে আবেদন করবে না যারা, তারা অ্যাজ পার ল, অ্যাজ পার অ্যাক্ট তারা হয়ে যাচ্ছে, তাদেরকে পুশ ব্যাক করতে হবে। এছাড়া তাদের আর কোনো রাস্তা আইনত নেই। তাহলে রাস্তা কি? যারা আবেদন করলেও বিপদ, না করলেও বিপদ। একদম। তার মানে আবেদন যদি না করে তাহলে সে ভিড়ের মধ্যে মিশে আছে, তারা প্রতিবাদ করতে পারবে, অধিকার আদায় করতে পারবে। কারণ সংবিধানের 6 ক-তে কিন্তু একটা মন্ত্র লেখা আছে, যেটা বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন। 6 ক বলছে 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী সেই সময় যে ভারতবর্ষ ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে সেই যে ভারত ছিল, সেই ভারতের মানুষরা, নাগরিকরা, পরে যে ভারত হলো তার নাগরিক। অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। কিন্তু পরে তো অনেক কন্ডিশন দিই, আমি মানবো না, আমি কন্ডিশন মানি না, আমাকে আদায় করতে হবে। হলো কি হলো, আমি কোটি কোটি মানুষ একত্রে, সবার বিপদ। কিন্তু দেখুন, যে কতিপয় মানুষ
আমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, আমি আটকালাম, ক্ষমা প্রার্থী। এই যারা এখন সিএ তে অ্যাপ্লাই করছে, আগামী দিনে যে এসআইআর হতে চলেছে, তাদের বেশিরভাগ লোকেদেরই নাম ভোটার লিস্টে আছে। তাহলে সিএ তে যখন অ্যাপ্লাই করছে, সে তো ঘোষিত বাংলাদেশি হিসেবে অ্যাপ্লাই করেছে, তাহলে কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে তাদের নাম ওখান থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে? দেখুন, যখন সে সিএতে আবেদন করছে, তার মানে সে ভারতীয় নয়, সে অবৈধ বিদেশি। আর স্পেশাল ইন্টেনসিভ কি যেন রিভিশন, এটা টোটালি হচ্ছে প্রকৃত ভারতীয়দের জন্য। তাহলে এখানে তাদের কোনো ভূমিকা থাকবে না, নাম কেটে ফেটে যাওয়া তো বটেই। তার মানে এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যদি মানে ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে যাবে, এটা বলতে একদম স্বাভাবিক একটা অঙ্ক, ভোটাধিকার চলে যাবে। হ্যাঁ, যদি যে আবেদন করছে যতদিন না সিটিজেনশিপ পাচ্ছে, যদি সিটিজেনশিপ সত্যি করে হয়ে থাকে, যতদিন না পাচ্ছে সেগুলো থাকবে না, মানে কোনো অধিকার পাবে না। ক্লিয়ার করেছে আমি অবৈধ বিদেশি, এখানে চলে এসেছিলাম, আমার কোনো নাগরিকত্ব নেই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, অ্যাপ্লাই করেছে। যত সময় সে পাচ্ছে না তত সময় সে ভারতীয় নয়। সুতরাং যেহেতু সে ভারতীয় নয়, তার নাম ভোটার লিস্টে থাকা উচিত নয়, সেটাই বলতে চাই। থাকবে না, একদম, এটা একদম সাধারণ অঙ্ক। এর মধ্যে যেহেতু প্রসঙ্গটা এলো, সেটা একটু আমি বলি। আপনি আলোচনাতেও বলেছেন যে এই এসআইআর, এটাকে দেখবেন বারবার বলছে 2002 কাট অফ ডেট। আমাকে 2002 কাট, আমাকে আমার এক বন্ধু 1999 সালে ভারতে এসছে, 2002 তার নাম আছে, অবৈধ পথে এসছে, সে মনে করছে আমি নাগরিক। সে তো মনে করছে আমি নাগরিক, কারণ আমি 2002 আমার নাম আছে। 2002 তো কাট অফ ডেট নয়, এইটা এরা বুঝছে না। এবং 2002 এর আগের লোকগুলো যে নাগরিক, এটাও বলছে না। এটা একটা কৌশল, যেটা আসামের ক্ষেত্রে, যেটা আপনি প্রাণ দিয়ে লড়াই করেছিলেন, এবং আসামের মানুষ আপনাকে সেইভাবে রেসপেক্ট করে, বাঙালিরা, ভারতের বহু মানুষ করে, আসাম স্পেশাল করে বলছি, সেটা লড়েছিলেন। আপনি চোখের সামনে মানুষগুলোকে শেষ হতে দেখেছেন, বিশেষ করে বাঙালিকে। সেখানে যেমন 71 ভার্সেস 71-এর আগে লড়াই লাগিয়ে দিয়েছিল, এখানে লড়াইটা হচ্ছে 2002 এর পরে ভার্সেস 2002 এর আগে। অর্থাৎ 2001-এ এসে 2002-এ যে ভোটার অসৎ পথে ভোটার তালিকায় নামটা তুলেছে, সে মনে করছে আমি নাগরিক। কিন্তু আমার বউয়ের বাবা যেহেতু 2005-এ এসছে, এবং তারপরে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, সে অবৈধ অনুপ্রবেশকারী। ফলে সে কিছুদিন পরে বলবে আমি ইল্লিগাল মাইগ্রেন্ট বউকে রাখবো না, হতে পারে সে মামলাও করে দিতে পারে বউয়ের বিরুদ্ধে। এরকম কোর্টে অনেক জায়গায়, এখন হাইকোর্টে এসব হচ্ছে। তার মানে হচ্ছে সাংঘাতিক বিষয়, একদম ফ্যামিলি গুলোকে ভেঙে দেবে, পুরো মা ছেলে বাবা পুরো ফ্যামিলিটা ভেঙে দেবে। কিন্তু আসলে বিষয়টা কি, আমাদেরকে আসলটা মানুষকে বোঝাতে হবে। আপনি বলুন, আমরা জানি যে এই যে এসআইআর, এটা নিয়ে আমার একটা বইও লেখা হচ্ছে, এইটা তো এখন সবেমাত্র হবে। তাহলে আজ থেকে 3 মাস আগে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টটা হলো কেন? তাহলে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, সেইটা করে এসআইআর করছে। তার মানে হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে বলছে 1952 সালে যখন প্রথম আমাদের পাসপোর্ট ভিসা শুরু হলো এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হলো, যেটা ব্রিটিশ যুগের আইন, এট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা না, সেটার পরে 1952, আচ্ছা 52-তে 1920 সালের পাসপোর্ট অ্যাক্ট, 1946 সালের ফরেনার্স অ্যাক্ট, 1939 সালের ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেটাকে আরো কঠিন করে লাগু করে দিল, আরো কঠিন, স্বাধীন ভারতে। ফলে পাসপোর্ট ভিসা যারা যে ঢুকবে, তৎকালীন যুগে 50,000 টাকা ফাইন এবং 3 লাখ টাকা ফাইন ছিল, 3 বছর জেল ছিল। তাহলে এই যে জনস্রোত আসছে, ওই জনস্রোতকে নিয়ে নিল। কেন নিয়ে নিল? না, তখন ভারতকে ডেভেলপ করতে হবে, ভারতের রাস্তাঘাট তৈরি করতে হবে, লেবার লাগবে। ফলে এই মানুষগুলো এলো, এদেরকে বললো না আইনের চোখে তুমি ইল্লিগাল, কারণ ও তো পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি। এইবার যেটা করলো, ওদের সবার নাম ভোটার তালিকায় তুলে দিল। তাহলে 52 থেকে আজকে পর্যন্ত সব ভোটার তালিকায় নাম উঠে গেছে। এইবার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে বলছে, যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছে সেই সময় থেকে, অথবা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি, তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল। তারপর তাদের পুষব্যাক, এই নয় যে তাদের থাকতে দেবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এখন আমি শেষটা বলে দিই, 2019 আনার পরে এই রিভিশনটা আনা পাসপোর্ট অ্যাক্টে, ফরেনার্স অ্যাক্টে, তাহলে কি মানে? এটা দেখুন, এটা
বিজেপি সরকার নানা রকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করছে, কখনো আধার ভোটার লিঙ্ক করে, কখনো এনআরসি নাম দিয়ে, বিভিন্ন পদ্ধতিতে মানুষগুলোকে ধরতে চাইছে। অলরেডি আমরা ধরা পড়ে গেছি, সবাই চিহ্নিত হয়ে গেছি। এখন এটা ভালো প্রশ্ন যে যদি এইটা করা হয়, এসআইআর এ যদি আমার প্রকৃত নাগরিকদের চেক করা হয়, তার মানে 52 পর থেকে তো ওই মানুষগুলো ইলিগাল গুলো তো ধরা পড়ে যাচ্ছে। এসআইআর এ দেখা যাচ্ছে 11টা ডকুমেন্ট দেখাতে হবে, তাহলে যে লোকটা নাগরিকই হতে পারলো না, তার এলআইসিটা থাকে কি করে, তার কলেজের কাগজটা থাকে কি করে, ইঞ্জিনিয়ার সব শেষ, শিক্ষক, দুনিয়ার সব চাকরি বাকরি করছে সরকারি, হ্যাঁ এগুলো তো থাকবে না, থাকবে না। এখন এরা যারা করছে, এরা বাঙালি বিরোধী, গুজরাটি মারোয়ারি, এরা এতটাই নিষ্ঠুর কঠিন যে এই মানুষগুলো শুধু ভোটার আধার কার্ড বাদ দিয়ে আমি ক্ষান্ত হব না, এই মানুষগুলোকে আমি 7 বছর জেলে ঢোকাবো, এই মানুষগুলোর কাছে আমি 10 লাখ টাকা আদায় করবো। এত জেল কোথায় আছে, এত লোককে ঢোকাবে কি? না, জেলের তো প্রয়োজন হয় না, প্রয়োজন হবে যখনই কোনো একটা মানুষের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হয়ে যাবে, তখনই তো সে একটা জেলে আছে। মানে আসামে যেরকম সবাইকে বেল দিয়ে বলেছে প্রত্যেক সপ্তাহে এসে থানায় হাজিরা দেবে, আবার এখন বলছে আইআরসিটিসি সমস্ত রেলের কিছুদিন পর থেকে দেখা যায় ট্রেনের টিকিট পাচ্ছে না, রিজার্ভেশন পাবে না, আস্তে 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 মানুষটাকে ওই পাড়ার মধ্যে করে দেবে। এবং এক একটা এরিয়া, মায়ানমারে যেটা করেছিল, এরিয়া ঘিরে পুলিশ মোতায়েন করে দেবে, এটাই এক ধরনের ডিটেনশন ক্যাম্প। এই শাস্তি ওরা এটাকেও পছন্দ করছে না, ওরা পছন্দ করছে তাদের টাকা পয়সা যে কটা ক্যাশ আছে নিয়ে নাও, মানে সেটা 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকা ফাইন করার দরকারটা কি ছিল? যদি হিন্দু বা বাঙালিদের প্রতি সামান্যতম এদের মানবতা থাকতো, তাহলে 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তির কথা আমরা জানি। নেহেরু লিয়াকত চুক্তির সময় বর্ডারটা খুলে দিয়েছিল কয়েকদিনের জন্য, যে যাদের প্রবলেম ওপারে চলে যাও, প্রবলেম মিটিয়ে আসো, ওপার থেকে এপারে আসো, প্রবলেম মিটিয়ে চলে যাও। কিন্তু এরা বর্ডারটা সিল করে দিল, কেউ যাতে পালাতে না পারে। কিন্তু এরা যদি বলতো যে যারা চলে যাও, বর্ডার খুলে দেওয়া হলো 1 মাসের জন্য, তাহলে দেখতেন অন্তত 50 লাখ, 1 লাখ, 1 কোটি ওরা কিন্তু চলে যেত। তারা মনে করতো ভাই প্রাণটা নিয়ে তো বাঁচি, আবার সাপ লুডুর মধ্যে আমরা নিচে পড়েছি, মুখে পড়েছি, আবার এক থেকে শুরু করব। মানুষের তো প্রাণটাই আসল। যারা দেশভাগে বলি হয়ে শুধু লতা পাতা খেয়ে সমস্ত কিছু হারিয়ে তিল 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 করে বড় হতে পারে, আবার 0 থেকে শুরু করতো বাংলাদেশে। কিন্তু ভারতে শুরু করতে দেবে না, ভারত তাকে চারিদিক থেকে শেষ করে দিচ্ছে। একদম ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কেড়ে নিয়েই ক্ষান্ত নয়, তাকে কিছু লোককে জেলে ভরবে, মানে যারা একটু ডাকাবুকো, যাদের নাম ডাকাচ্ছে, ঠিক আছে, যারা শহরের কমন লোক, পরিচিত লোক, কলেজের প্রফেসর, ডাক্তার, এদেরকে ঢুকিয়ে দেবে। আমাদের আজকের সময় খুব সীমিত, আমি থামাতে বাধ্য হচ্ছি। অনেকে বলছে মানিক ফকির এবং আপনারা যারা এই সমস্ত কাজকর্ম করছেন, এই সমস্ত কথা বলছেন, আপনারা আষাঢ়ে গল্প ফাঁদছেন। আসলে এগুলো কিছুই হবে না, হিন্দু বাঙালি সবাই এখানে নাগরিকত্ব পেয়ে যাবে। আপনারা ভয় দেখিয়ে মানুষকে আবেদন করতে দিচ্ছেন না সিএতে। এখন বিজেপি অ্যাডভান্স হয়েছে যে সিএ ক্যাম্প করে সবাইকে আবেদন করিয়ে সবার নাগরিকত্ব দিতে। আপনার কি মানে এই মানুষগুলো নাগরিকত্ব পেয়ে যাচ্ছে বা পেয়ে যেতে পারে, সেই জন্য কি আপনার ওদের উপরে রাগ? দেখুন, এতদিন আমরা যে কথাগুলো বলতাম, আমাকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিত, সে গালাগালি মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, মারবো ধরবো। আর আপনাকে তো শুধু গালাগালি না, ধমকি ধামকা 50-60টা কেস ফেস দিয়ে একাকার করেছিল। আজকে দেখেছেন যখন আমরা কোনো একটা পোস্ট দিই বা যখন ভিডিও করি, কত মানুষ ভগবান বলে, বাবা বলে, বাছা বলে, ভালো কথা বলে। অর্থাৎ মানুষের সুর পাল্টাচ্ছে, মানুষ বুঝতে শিখছে। এখন বুঝতে পারছে আমাদের প্রকৃত বন্ধু কে। ফলে প্রকৃত বন্ধু ওরা বুঝতে পারবে। আমাদের কাছে কোনো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি বলে কিছু নেই। কিন্তু আমি একটা প্রশ্ন লাস্ট, খুব ডেলিকেট এবং খুব ইম্পর্টেন্ট। দেশভাগের বলি হয়ে যারা বৈধভাবে এসছে অথবা অবৈধভাবে এসছে, যারা এসছেই পারে, আমি যদি তাদের এই রাজনীতিটার মধ্যে থেকেই যদি ওটাকে বের করে এনে প্রশ্নটা আপনার কাছে রাখি, সেটা হচ্ছে হিন্দুরা যারা ওই পার থেকে এই পারে, বৈধ অবৈধ আমি বুঝি না, দেশভাগের বলি হয়ে এসছে,
এই দেশটা আমার, বাংলাদেশটা আমার, বঙ্গভূমি আমার, আমার দেশকে ম্যাকমিলান লাইন দিয়ে দুভাগ করে দিয়ে আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে, আমাদের কয়েক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। তারা এই পারে এসছে তাদের সুরক্ষার জন্য কিছু করে খেতে এবং সম্মানের সাথে নাগরিকত্ব নিয়ে বাঁচতে চায়। তারা যদি নাগরিকত্ব পায় বা তারা যদি না পায়, সেই ক্ষেত্রে আপনি কি চাইবেন যে তারা নাগরিকত্ব পাক, বা তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য কি করা উচিত বা আপনারা কি করবেন সেটা দেখুন। আমরা তো যেটা করছি, আমাদের যেটা মূল বক্তব্য হচ্ছে যে আজকে পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, কোনো কাগজপত্র ওরকম চাইলে হবে না। কারণ আমরা মনে করি এই ভারতবর্ষটা আমাদের যতটা, ওদেরও ঠিক ততটা। এক্স্যাক্টলি, আমি এই উত্তরটাই আপনার কাছ থেকে আশা করছিলাম। বিকজ এই মুহূর্তে গত 2-3 মাস থেকে একটা ব্যাপক প্রপাগান্ডা শুরু হয়েছে যে মানিক ফকির এবং ইভেন আমার নামেও, যে এরা নাকি চায় না এরা নাগরিকত্ব পাক, সেই জন্য নাকি ফলস প্রপাগান্ডা চলছে। আসলে ব্যাপারটা উল্টো। দেশভাগের বলি হওয়া লোকগুলোর জন্য আমি আজকে থেকে নয়, অনেক আগের থেকে, যখন কেউ এগুলো নিয়ে ভাবতো না, আমি কথা বলতাম এবং শুরু থেকে আজ পর্যন্ত একটাই স্ট্যান্ড, 1 পয়েন্ট এজেন্ডা আমার ছিল, সেটা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব। মানিকদারও আজকে এখানে ক্লিয়ার করে দিল আজকের এই পডকাস্টে যে ওনারও ক্লিয়ার কাট স্ট্যান্ড, সেটা হচ্ছে নিঃশর্ত নাগরিকত্ব। আমরা চাই দেশভাগের বলি হয়ে যারা এসছে এই পারে তাদেরকে সরকার, ভারত সরকার কোনো গল্প নয়, গাজর নয়, এই সমস্ত কোনো গল্পগুজব বুঝি না, তাদের নিঃশর্ত নাগরিকের দিক। এটাই আমাদের মূল এজেন্ডা, প্রথমেও ছিল, মাঝেও ছিল, আজও ছিল, ভবিষ্যতেও থাকবে। আর এটার জন্যই সংবিধানের 6A বলছি, বাবা সাহেব আম্বেদকর যেটা করে গেছে। একদম বলেছিলাম আমি 17-18 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, পারিনি। অনেক অনেক ক্ষমা প্রার্থী, কারণ এই সাবজেক্টটা এত বড়, যতবারই বসবো কথা বলতে আমি 5 মিনিট 10 মিনিট বললেও 30 মিনিট পেরিয়ে যাবে, সেই জন্য আবার ক্ষমা প্রার্থী। চলুন বিদায় নেবো আজকের এই পডকাস্ট থেকে। মানিকদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের 19 টেলিভিশনের স্টুডিওতে আনার জন্য। আবার আসবো আপনাদের সাথে, আমাদের এই বার্তালাপ চলবে। যারা 19 টিভি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে বা আরও দেখতে চান, অবশ্যই একটা শেয়ার করে দেবেন, তাতে পয়সা লাগবে না। ভালো থাকবেন, নমস্কার।